এক নাটকীয় ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান দুজনেই শেষ পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তিতে সই করে দিয়েছেন। এই চুক্তিটি হওয়া মাত্রই বিশ্ব রাজনীতিতে এক বড় প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই লড়াইয়ে জিতলো কে আর হারলো কে। সাধারণত মিডিয়া যার পক্ষে থাকে তাকেই বিজয়ী বলে ঘোষণা করা হয়, কিন্তু এবার আমেরিকাকেই চরম মুখ থুবড়ে পড়তে হয়েছে। আমেরিকার ভেতরে খোদ ট্রাম্পের নিজের দল এবং বিরোধী দলের নেতারা ট্রাম্পের এই পদক্ষেপকে আত্মসমর্পণ বা সারেন্ডার বলে আখ্যা দিচ্ছেন এবং ইরানের বড় জয় হিসেবে একে তুলে ধরছেন। এই চুক্তিতে আসলে কি এমন আছে যার কারণে ট্রাম্প 18ই জুন তড়িঘড়ি ফ্রান্সের বিখ্যাত ভার্সাই প্রাসাদে বসে চুক্তিটা সই করে দিলেন? অথচ এই চুক্তিটা 19শে জুন সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল। ঠিক 107 বছর আগে 1919 সালে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিকে হারানোর পর এই ভার্সাই প্রাসাদে বসেই ঐতিহাসিক ভার্সাই চুক্তিতে সই করেছিলেন। ট্রাম্পও আজ ঠিক একই কাজ করলেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেকশিয়ান এই চুক্তিতে ইলেকট্রনিক মাধ্যমে সই করেছেন। এই চুক্তির মাধ্যমে আপাতত মধ্যপ্রাচ্য বা ওয়েস্ট এশিয়ায় যুদ্ধের অবসান ঘটল। আজকে আমরা আলোচনা করব এই চুক্তির ফলে কোন দেশ কি পেল। ভারত, পাকিস্তান, আমেরিকা, ইরান, গালফ কান্ট্রিগুলো, ইরাক, সিরিয়া, কার কি লাভ হলো আর কার কতটা ক্ষতি হলো। আর সবচেয়ে বড় কথা, যে আমেরিকা 20 বছর আফগানিস্তানে যুদ্ধ করার পর শেষমেশ সেনা প্রত্যাহার করে পালিয়ে গিয়েছিল এবং নিজেদের বিজয় দাবি করলেও দুনিয়া তাদের পরাজিত বলেছিল, সেই আমেরিকা কি এই যুদ্ধ হেরে গেল? তেলের দাম, শেয়ার বাজার থেকে শুরু করে ভারতের কমতে থাকা বিদেশি মুদ্রার ভান্ডার সবকিছুর উপর এই চুক্তির প্রভাব কতটা পড়লো বা কতটা পড়তে যাবে, আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। বুধবার রাতে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর উপস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে সই করেন। সুইজারল্যান্ডের জেনেভার কাছে লুসার্ন শহরে 19শে জুন এই চুক্তিটি হওয়ার কথা থাকলেও ট্রাম্প একদিন আগেই তা সম্পন্ন করেছেন। এর পিছনে ট্রাম্প একটা ঐতিহাসিক অহংকার কাজ করেছে। তিনি দুনিয়াকে দেখাতে চেয়েছেন যে তিনি উড্রো উইলসনের মতো বড় ঐতিহাসিক কাজ করে যাচ্ছেন। প্যারিসের কাছে অবস্থিত এই ভার্সাই প্রাসাদটির এক বিশাল ইতিহাস রয়েছে। 1623 সালে রাজা ত্রয়োদশ লুই এটি একটি ছোট লজ হিসাবে শুরু করলেও তার ছেলে একে একটি রাজকীয় প্রাসাদে পরিণত করেন। 2300টি ঘর থাকা এই প্রাসাদটি ফরাসি বিপ্লবের একসময় কেন্দ্রবিন্দু ছিল এবং এখান থেকেই প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিকে আত্মসমর্পণ করানো হয়েছিল। তবে ইতিহাস বলে এই ভার্সাই চুক্তির অপমান থেকেই কিন্তু হিটলারেরও জন্ম হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছিল। এবার সেই একই প্রাসাদ ইরানের সঙ্গে চুক্তি করলেন ট্রাম্প। এটি ভবিষ্যতের কোনো বড় যুদ্ধের ইঙ্গিত দিয়ে রাখলো, তা সময়ই বলবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান এই চুক্তিটিকে একটি ঐতিহাসিক দলিল বলে টুইট করেছেন। হোয়াইট হাউস থেকে ট্রাম্পের এক বিশাল কৃতিত্ব হিসেবে দেখানো হচ্ছে এই চুক্তিটাকে। এই চুক্তির মোট 14টি পয়েন্ট রয়েছে যা নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। সব থেকে গুরুত্বপূর্ণ হলো হরমুজ প্রণালী উন্মুক্ত করা। চুক্তি অনুযায়ী আগামী 60 দিন পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী কোনো জাহাজের উপর থেকে ইরান কোনো প্রকার টোল বা ট্যাক্স আদায় করতে পারবে না। কোনো অতিরিক্ত ফি নেওয়া যাবে না। খাড়ি দেশ বা ইরানের সমস্ত জাহাজ এখান দিয়ে অবাধে যাতায়াত করবে। তারপর মূল চুক্তি সাইন হয়ে যাবে। আর এই কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় অনেকটা কমে গেছে। তবে ট্রাম্পের বিরোধীদের দাবি এই 60 দিনের মধ্যে মার্কিন সেনা ওখান থেকে কেটে পড়বে এবং 60 দিন পর ইরান আবার ওখানে নিজের রাজত্ব ও ট্যাক্স আদায় শুরু করবে। আর এটা বলার অবশ্যই কোনো কারণ আছে। সেটা কি? চুক্তিতে বলা আছে আগামী দিনে কিভাবে হরমুজ প্রণালী ধরে জাহাজ চলাচল পরিচালিত হবে তা ঠিক করতে ওমান এবং পশ্চিম এশিয়ার অন্য দেশগুলির সঙ্গে বৃহত্তর বোঝাপড়া করবে ইরান। প্রসঙ্গত, হরমুজ প্রণালীর এক প্রান্তে রয়েছে ইরান, অপর প্রান্তে রয়েছে ওমান। মার্কিন প্রশাসনের একাংশে আশঙ্কা হরমুজে ইরানের প্রভাব বৃদ্ধি নিয়ে পশ্চিম এশিয়ার কয়েকটি দেশের আপত্তি থাকতেই পারে না, আপত্তি থাকবেও। আর এক্ষেত্রে ক্ষমতা বন্টন করতে চাইছে ওয়াশিংটন। আর এই ভাগাভাগির মাধ্যমে ভবিষ্যতে আরও বড় যুদ্ধের বীজ কি বপন করে দিয়ে গেল না আমেরিকা? আপনাদের কি মনে হয়? এতদিন ধরে ফ্রি ট্রেড চলার পর ট্যাক্স আদায় সব দেশ মেনে নেবে? গালফ কান্ট্রিগুলো বাইপাস খোঁজার চেষ্টা করবে আর প্রবলেম শুরু হবে সেখান থেকেই। ইরান আর ওমান চাইবে হরমুজ প্রণালী দিয়ে সব ট্রেড হোক, যাতে তারা সম্পূর্ণ ফি আদায় করতে পারে। আর বাকি দেশগুলো চাইবে অন্য পদ্ধতি বের করতে, যেমন ইউএই পাইপলাইনের মাধ্যমে পুরো তেল সাপ্লাই করতে চাইছে। আর প্রবলেম শুধু শুরু নয়, বাড়বেও এখান থেকেই।
নেক্সট পয়েন্ট, নৌ অবরোধ প্রত্যাহার। আমেরিকা ইরানের উপকূল এবং খার্গ দিক থেকে সমস্ত প্রকার নৌ অবরোধ তুলে নেবে। চুক্তি সই হতে ইরান ইতিমধ্যে পরীক্ষা করার জন্য 15টা বাণিজ্যিক জাহাজ রওনা করে দিয়েছে যে আমেরিকা পথ ছাড়ছে কিনা। আর অন্যতম গুরুত্বপূর্ণ হলো ইরানের পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম নিয়ন্ত্রণ। ইরান পরমাণু অস্ত্র বা ওয়েপন তৈরি করবে না। বর্তমানে ইরানের কাছে মোট 11 টন ইউরেনিয়াম মজুদ আছে, যার মধ্যে 440 কেজি ইউরেনিয়াম 60% পর্যন্ত এনরিচড, যা পরমাণু বোমা বানানোর জন্য প্রায় উপযুক্ত। শর্ত অনুযায়ী ইরান এই ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাবে না, তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরানের ভিতরে এসে এই এনরিচড ইউরেনিয়ামকে ডিলিউট বা নষ্ট করে দেবে, যাতে তা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার না করা যায়। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আপাতত স্থিতাবস্থা বজায় রাখা হবে। সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে চূড়ান্ত আলোচনার আগে আমেরিকা ইরানের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ আপাতত করবে না। আর একটা বড় প্রশ্ন হচ্ছে, আমেরিকা বলেছে $300 বিলিয়ন আর্থিক সাহায্য দেবে এবং সমস্ত নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেবে। ট্রাম্পকে যখন জিজ্ঞাসা করা হয় আমেরিকা কি ইরানকে $300 বিলিয়ন দিচ্ছে, ট্রাম্প সরাসরি উত্তর দেননি। ট্রাম্প ঘুরিয়ে উত্তর দেন, আমরা সরাসরি কোনো টাকা দিচ্ছি না, তবে কাউকে আটকাচ্ছিও না। এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহী কর্তৃপক্ষকে বলে কয়ে, মানে ভাই তুই যা একটু কাজবাজ কর বা ইনভেস্ট কর, ইরানে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দিতে পারে আমেরিকা। আর এর আসল মানে হলো ইরানের উপর থেকে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এবার থেকে ভারত, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব ইরানে সরাসরি কোটি কোটি ডলার বিনিয়োগ করতে পারবে। এতদিনের নিষেধাজ্ঞায় ইরানের কারেন্সি যেভাবে ধুঁকছিল তা থেকে তারা মুক্তি পাবে। এক কথা, ইরান যুদ্ধ করে নিজের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিল। ফ্রিজড অ্যাসেট মুক্তি। সারা বিশ্ব জুড়ে G7 দেশগুলোতে ইরানের যত সম্পত্তি বা হাজার হাজার কোটি টাকা ফ্রিজ বা আটকে রাখা হয়েছিল তা অবিলম্বে রিলিজ করে দেবে। আমেরিকা ইরানের আভ্যন্তরীণ কোনো বিষয় আর হস্তক্ষেপ করবে না। আমেরিকা বা ইরান কেউ কারো আভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাবে না। ট্রাম্প আগে যেভাবে ইরানের সরকার পরিবর্তন, তার রেজিম চেঞ্জের উস্কানি দিচ্ছিলেন, তা আর করতে পারবেন না বা করবেন না। লেবানন সহ সমস্ত ফ্রন্টে যুদ্ধ ইমিডিয়েট থামাতে হবে। আগামী 60 দিনের মধ্যে সমস্ত পেন্ডিং আলোচনার টেবিলে এনে এই চুক্তিটিকে রাষ্ট্রের নিরাপত্তা পরিষদ বা ইউএনএসসি দ্বারা অনুমোদন করে নিতে হবে। আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের সাংসদেরা, যেমন ন্যান্সি পেলোসি, বিল ক্যাসিডি, মার্ক কেলি, ট্রাম্পের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে বারাক ওবামার করা জেসিপিওএ চুক্তি এর থেকে অনেক অনেক ভালো ছিল, যেখানে ইরানের উপর নিষেধাজ্ঞা বহাল ছিল এবং হরমুজের কোনো ঝামেলা এখানে ছিল না। ট্রাম্প ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামও বন্ধ করতে পারলেন না। ট্রাম্পের ডেপুটি জেডি ভান্স দাবি করেছেন যে তারা ইরানের সুপ্রিম লিডারের প্রচুর ক্ষতি করেছেন, কিন্তু ইরানের সেনেটররা স্পষ্ট বলেছেন ইরান জিতেছে আর ট্রাম্প সারেন্ডার করেছেন। কারণ ইরান যেখানে ছিল সেখানেই আছে, উল্টে তার উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা উঠে গেল। আর এই যুদ্ধে সব থেকে বড় ধোঁকা খেলো কে জানেন? ইসরায়েল। এই চুক্তিতে সব থেকে বড় ক্ষতি হলো ইসরায়েলের, কারণ ট্রাম্প ইসরায়েলের হয়ে লেবাননে হামলা বন্ধের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। ইরান প্রথম দিন থেকে বলছিল এই যুদ্ধ ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে নয়। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এবং ফ্রিজড অ্যাসেট ফেরত পাওয়ায় ইরান অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হবে, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য চরম বিপজ্জনক। নেতানিয়াহু এবং ট্রাম্পের সম্পর্কের মধ্যে এখন ফাটল ধরতে পারে এবং নেতানিয়াহু এই চুক্তির জেরে আগামী নির্বাচনে কিন্তু হেরেও যেতে পারেন। ইসরায়েল ইতিমধ্যে জানিয়েছে তারা এই চুক্তি মানবে না এবং লেবাননে হামলা জারি রাখবে। চুক্তির শর্তের কারণে লেবাননের যুদ্ধ বন্ধ হতেই হবে, নাহলে ইরান আবার ইসরায়েলে হামলা করতে পারে। সৌদি আরব এবং গালফ কান্ট্রিগুলো প্রচুর প্রচুর ক্ষতির সামনে পড়েছে। সৌদি আরবের প্রায় 4 লক্ষ কোটি টাকার বড়সড় ক্ষতি হয়েছে। তাছাড়া যুদ্ধের সময় এয়ারপোর্ট, এয়ারফিল্ড, বিল্ডিং, রাডার সিস্টেম জাস্ট ধ্বংস করে দিয়েছে ইরান। তবে এতদিন ইরানের তেল বন্ধ থাকায় সৌদির তেল চড়া দামে বিক্রি হচ্ছিল। এখন তেলের দাম কমে যাওয়ায় তাদের রাজস্ব কমবে, তবে ওখানকার থমকে যাওয়া পর্যটন ও বিনিয়োগ কিন্তু আবার নতুন করে শুরু হবে। এবারে আসি ইরাক ও সিরিয়ার কি অবস্থা। ইরাকের অর্থনীতির 90% তেলের উপর নির্ভরশীল। যুদ্ধ ও পথ বন্ধ থাকায় তাদের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে কর্মচারীদের বেতন কাটার পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। এখন হরমুজ খোলায় ইরাক ও সিরিয়ার অর্থনীতি আবার স্থিতিশীল হবে।
সবথেকে ভালো পরিস্থিতিতে আছে পাকিস্তান। এই অপ্রত্যাশিত পিস মেকার হয়ে তার বুকে পেস মেকার বসানোর মতো অবস্থা হয়েছে। সবচেয়ে বড় ভূ রাজনৈতিক সুবিধা পেয়েছে পাকিস্তান, যে দেশকে দুনিয়া সন্ত্রাসবাদের স্পন্সর হিসেবে চেনে, তারা এই চুক্তিতে মধ্যস্থতাকারী বা পিস মেকার হিসেবে সামনে এসেছে। এই চুক্তিটিকে ইসলামাবাদ পিস অ্যাকর্ড বা ইসলামাবাদ মৌ নামে নাম দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পের আগেই সই করার কথা ঘোষণা করেছিলেন। পরে ট্রাম্প একদিন আগে সই করা তিনি তার টুইটটিও সংশোধন করেন। এই শান্তিরক্ষার তকমা দেখিয়ে পাকিস্তান এখন আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন গালফ কান্ট্রিগুলোর থেকে বড় বড় অঙ্কের অনুদান বা চাঁদা আদায় করবে, যা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে মোটেও ভালো খবর নয়। রাশিয়া ও চীন, এতে রাশিয়ার বড় ক্ষতি হয়েছে, কারণ যুদ্ধ চলার কারণে ভারত সহ বহু দেশ রাশিয়ার থেকে প্রচুর পরিমাণে তেল কিনছিল। এখন তেলের দাম কমলে তাদের বাণিজ্যেও ধাক্কা লাগবে। অন্যদিকে চীন মারাত্মক লাভবান হবে, কারণ চীনের ইশারাতেই পাকিস্তানি মধ্যস্থতা করেছে এবং এখন চীন খুব সহজেই ইরান থেকে প্রচুর পরিমাণ সস্তায় তেল আমদানি করতে পারবে। ইউরোপীয় ইউনিয়নও তেলের সংকট থেকে রেহাই পাবে। তবে ভারতের জন্য একটা মস্ত বড় স্বস্তি এনেছে এই চুক্তিটা। ভারতের জন্য এই চুক্তিটা একটা বিশাল উইন উইন পরিস্থিতি তৈরি করেছে। এক, হরমুজ প্রণালী বন্ধ থাকায় ভারতের প্রায় 50% আমদানি রপ্তানি এবং প্রবাসীদের পাঠানোর রেমিটেন্স আটকে গেছিল, যা আবার সম্পূর্ণভাবে সচল হবে এবং সমস্ত টাকা যথারীতি ইন্ডিয়াতে ঢুকবে। 2, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় ভারতের আমদানির খরচ কমবে এবং দেশের কমতে থাকা বিদেশি মুদ্রা ভান্ডার বা ফরেক্স রিজার্ভ আবার সুরক্ষিত হবে। এর ফলে ভারতীয় টাকাও আবার শক্তিশালী হবে। ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা ওঠায় ভারত এখন নিশ্চিন্তে ইরানের চাবাহার বন্দরে একটা বড় বিনিয়োগ করতে পারবে এবং এই রুটে রাশিয়া ও পূর্ব ইউরোপে সমস্ত ইউরোপের সাথে স্থলপথে সরাসরি বাণিজ্য যুক্ত হতে পারবে। এই সমঝোতাপত্রের শর্তগুলি সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে আমেরিকা ও ইরানের যৌথ ব্যবস্থাপনায় গঠিত একটি দল। এই আন্তর্জাতিক দ্বন্দ্বে ট্রাম্পের নীতিগত পরাজয় হয়েছে এবং ইরান কূটনৈতিক টেবিলে বাজি জিতে নিয়েছে। তবে ট্রাম্পকে ইরান বিশ্বাস করে না এবং ইসরায়েল এই শান্তি প্রক্রিয়া সহজে মেনে নেবে না। তাই এই চুক্তি কতদিন স্থায়ী হয় সেটাই এখন দেখার বিষয়। আর ইসরায়েল তো বলেই দিয়ে তারা এই চুক্তি মানবে না, ফলে লেবানন এবং গাজায় কতদিন শান্তি থাকে সেটাও কিন্তু এই চুক্তির ক্ষেত্রে বড় ইম্পর্টেন্ট জিনিস। আর গালফ কান্ট্রি বা হরমুজ প্রণালীতে গালফ কান্ট্রিগুলো কতটা নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে পারে ফি আদায়ের ক্ষেত্রে, সেটাও কিন্তু আমাদের সবার লক্ষণীয় বিষয় হবে। আপনাদের কি মনে হয় এই ঐতিহাসিক চুক্তিতে কার জয় হলো? গালফ কান্ট্রিগুলো কি যথারীতি নিজেদের মধ্যে শান্তি বজায় রেখে চলতে পারবে, নাকি আবার কোনো বড় যুদ্ধের ইঙ্গিত দিয়ে রাখছে এই ভার্সাই চুক্তির মাধ্যমে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।